আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিন ক্যারিয়ার একাডেমির অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের মাটি সম্পর্কে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু সমূহ হচ্ছে মাটি, মাটির ব্যবহার, মাটির উর্বরতা বৃদ্ধি, মাটি দূষণ, মাটি দূষণের কারণসমূহ, মাটি দূষণের ফলাফল, মাটির দূষণ রোধ এবং মাটি সংরক্ষণ। প্রথমেই আসছি মাটি। মাটি কি? পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। আমি আবারও বলছি, পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। মাটির বহুবিধ ব্যবহার রয়েছে, তবে উল্লেখযোগ্য ব্যবহারগুলো হচ্ছে, দেখো আমি লিখে দেখাচ্ছি। মাটির ব্যবহার: উল্লেখযোগ্য ব্যবহারগুলোর মধ্যে রয়েছে 1. কৃষিকাজে আমরা মাটি ব্যবহার করি, অর্থাৎ আমরা যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেগুলো উৎপাদন করতে আমরা মাটি ব্যবহার করে থাকি এবং এই ফসলগুলো তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং পানি পেয়ে থাকে এই মাটি থেকে। পরের পয়েন্ট হচ্ছে গৃহ নির্মাণ সামগ্রী তৈরিতে আমরা মাটি ব্যবহার করি। অর্থাৎ গৃহ নির্মাণ সামগ্রীর যে ইট, কংক্রিট, এগুলো মাটি দিয়ে তৈরি করা হয় এবং আমরা যে দালান কোঠা, ঘরবাড়ি নির্মাণ করি এটা মাটির উপরেই নির্মাণ করে থাকি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মৃৎশিল্প তৈরিতে আমরা মাটি ব্যবহার করি। এখানে মৃৎশিল্প বলতে বোঝাচ্ছে মাটির তৈরি হাঁড়ি, পাতিল, বিভিন্ন ধরনের গৃহসজ্জার সামগ্রী, এগুলো তৈরি করতে আমরা মাটি ব্যবহার করে থাকি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ময়লা আবর্জনা ফেলার ভাগাড় হিসেবে আমরা মাটি ব্যবহার করি। এই ভাগাড় হচ্ছে মাটিকে গর্ত করে মাটির ভেতরে যখন ময়লা আবর্জনা ফেলা হয় এটাকেই ভাগাড় বলা হয়। তাহলে কি, মাটির ভেতরে গর্ত করে আমরা সেখানে ময়লা আবর্জনা ফেলে থাকি। এই 4টা পয়েন্ট হচ্ছে মাটির ব্যবহার। এরপরে টপিক আসছে কি, মাটির উর্বরতা বৃদ্ধি। মাটির উর্বরতা বলতে আমরা কি বুঝি? মাটির উর্বরতা বলতে বোঝায় মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। আমি আবারও বলছি, মাটির উর্বরতা বলতে বোঝায় মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। মাটির উর্বরতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় রয়েছে, তবে উল্লেখযোগ্য উপায়গুলো হচ্ছে, দেখো আমি বোর্ডে লিখছি।
মাটির উর্বরতা দুইটি উপায়ে বৃদ্ধি করা যায়। এক হচ্ছে সার প্রয়োগ, দুই হচ্ছে ফসল আবর্তন। দেখো, সার প্রয়োগের মাধ্যমে আমরা সহজেই মাটির হারানো যে পুষ্টি উপাদান ফেরত পেতে পারি। সার হচ্ছে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে অজৈব সার। জৈব সারের মধ্যে রয়েছে গোবর ও কম্পোস্ট, অজৈব সারের মধ্যে রয়েছে ইউরিয়া, টিএসপি। তাহলে কি সার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে অজৈব সার। পরের টপিক দেখো, ফসল আবর্তন। ফসল আবর্তন বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করতে থাকি তাহলে দেখা যাবে যে মাটির কিছু পুষ্টি উপাদান একেবারেই নিঃশেষ হয়ে যাবে। তাই সেক্ষেত্রে আমরা যদি ওই জমিতে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করি বা ফসল আবর্তন করতে পারি, তবে সেক্ষেত্রে কি হবে? মাটির পুষ্টি উপাদান বজায় থাকবে। এবং আমরা যদি সিম জাতীয় উদ্ভিদ চাষ করি তবে সেক্ষেত্রেও মাটির পুষ্টি উপাদান বৃদ্ধি পাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো মাটির উর্বরতা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি। পরের টপিক কি আসছে? মাটি দূষণ। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা মানুষেরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিনিয়তই মাটিকে দূষিত করে চলছি বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে। মাটি দূষণের বিভিন্ন কারণ রয়েছে। মাটি দূষণের কারণসমূহগুলো এখানে আমি লিখে দিচ্ছি, দেখো। বিভিন্ন ধরনের মাটি দূষণের কারণ রয়েছে, তবে উল্লেখযোগ্য মাটি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে এক, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, জমিতে কীটনাশক বা জীবাণুনাশকের পর্যাপ্ত ব্যবহার। জমিতে কীটনাশক এবং আগাছানাশক এর ব্যবহার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কলকারখানা, তেল ও বজ্র পদার্থ মাটিতে ফেলা। তাহলে বুঝতে পারছো, দেখো, ময়লা আবর্জনা যদি আমরা যেখানে সেখানে ফেলি এভাবে মাটি দূষিত হবে। জমিতে যদি আমরা কীটনাশক এবং আগাছানাশকের যথেচ্ছা ব্যবহার করি, ইচ্ছা মতো ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রেও পরিবেশ দূষিত হবে, মাটি দূষণ হবে। এবং কলকারখানার যে ক্ষতিকর তেল এবং বজ্র পদার্থ রয়েছে এগুলো আমরা মাটিতে ফেলে মাটিকে দূষিত করছি। এগুলো হচ্ছে মাটি দূষণের কারণসমূহ। এভাবে যদি আমরা প্রতিনিয়তই মাটি দূষিত করতে থাকি তাহলে সেক্ষেত্রে কি ফলাফল দাঁড়াবে? দেখো, মাটি দূষণের ফলাফল সেক্ষেত্রে কি হবে? আমাদের যে মানব জীবন এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, মাটি তার উর্বরতা হারাচ্ছে। ঠিক আছে, এই দূষিত মাটিতে যদি আমরা ফসল উৎপাদন করি
তবে সেক্ষেত্রে দেখা যাবে কি সেই ফসলে বিভিন্ন ক্ষতিকর পদার্থ অনুপ্রবেশ করে এবং এই ফসল যদি আমরা খেয়ে থাকি বা গবাদি পশু ভক্ষণ করে তবে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তাহলে বুঝতেই পারছো যে মাটি দূষণের ফল কত মারাত্মক হতে পারে। তাই এই মাটি দূষণ রোধ করা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। দেখো, মাটি দূষণ রোধ করারও কিছু উপায় রয়েছে, কিছু কার্যকরী উপায় রয়েছে। সেগুলো কি? মাটি দূষণ রোধ। এই কার্যকরী উপায়গুলোর মধ্যে রয়েছে 1, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে। 2, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট এর ব্যবহার বাড়াতে হবে। 3, জিনিসপত্রের ব্যবহার কমানো বা রিসাইকেল করতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছ যে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে, জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে, জিনিসপত্রের ব্যবহার কমানো বা এর রিসাইকেল করতে হবে। এটা হলো মাটি দূষণ রোধে আমাদের করণীয়। সর্বশেষ টপিকটা দেখো কি? মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণ বলতে আমরা বুঝি যে মাটির ক্ষয়রোধ করা বা মাটির যে উর্বরতা সেটা বজায় রাখা। তাহলে কি? মাটির ক্ষয়রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। আমরা জানি যে অতিবৃষ্টি বা বায়ু প্রবাহের ফলে মাটির উপরের স্তরে পাতলা আবরণটা সরে গিয়ে মাটি ক্ষয় হয়। তাই আমরা যদি গাছ লাগাই সেক্ষেত্রে গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে। তাই বৃক্ষরোপণ এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগানোর মাধ্যমে আমরা সহজেই মাটির ক্ষয়রোধ করতে পারি এবং মাটি সংরক্ষণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।